শেখ হাসিনার লাশ মমি করে রাখা হয়েছে, ফরমালিন দিয়ে রাখা হয়েছে যাতে পচা না যায়। বিশ্বাস হচ্ছে না? আজকে মেলাগুলো প্রমাণ নিয়ে আসছি। এই প্রমাণগুলো দেখার পরে যারা আমাকে গালি দিবে বা শেখ হাসিনা বাইসা আছে বলে মনে করবে, তাদের আব্বা শেখ মুজিবর। যা থেকে উদ্ধার হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মমি, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নতুন দ্বার উন্মোচন করলো। শেখ হাসিনার মৃত্যুর অনেক গোপন তথ্য প্রকাশ হয়েছে এই মুহূর্তে, এবং এই তথ্যগুলো প্রকাশ করে তারই সঙ্গী শুভেন্দু অধিকারী। অনেক আগেই শেখ হাসিনার মৃত্যু হয়েছিল, এইটা দেশের প্রত্যেকটা জনগণ সন্দেহ করছিল। এখন সেই সন্দেহটা সত্যি হয়ে যায়, দেশের জনগণের মধ্যে একটা উত্তেজনা এবং সবাই যে অবাক হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর শেষ হতে না হতেই চায়না থেকে বড় খবর পেল বাংলাদেশ। চায়না থেকে এবার এমন এক সুখবর এসেছে যা শোনার জন্য কোটি কোটি বাংলাদেশিরা অপেক্ষা করছিলেন। কি সেই সুখবর? এই সুখবরের বিষয়ে অবশেষে চীনের কাছ থেকে এক বড় ধরনের ঐতিহাসিক বিজয় লাভ করে নিতে সক্ষম হলো বাংলাদেশের সাহসী প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মাধ্যমে আসা বাংলাদেশের 5টি মস্ত বড় জয়, যা দিল্লির কপালে চিন্তার স্থায়ী ভাঁজ ফেলে দিয়েছে। ভারতের অযোধ্যার রাম মন্দিরে ভগবানের তহবিলে টাকা লুটের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তখন এই মহা দুর্নীতি নিয়ে মুখে কুলুপ এঁটে বসেছেন। এই 5 বছরে জামাতের কাপড় খুঁটটা তুলে ফেলবাম। মুরব্বী মসজিদের টাইলসে নিজের কপাল ঘষতে ঘষতে কপালে দাগ বানিয়ে ফেলেছে। এক পা কবরে চলে গেছে, এই বয়সে এসেও তবু লুচ্চামিটা ছাড়তে পারলো না। এই বয়সে এসেও সে আরেকজনের লুঙ্গি খুলতে চায়। আপনারা জামাতের লুঙ্গি খুলতে চান, বাংলাদেশে বহু সরকার আইলো গেল, সবাই জামাতের লুঙ্গি খুলতে চাইছে, একজনও জামাতের লুঙ্গি খুলতে পারে নাই। 5 বছরে জামাত ইসলামের কাপড় চোপড় খুলে ফেলতে চায় জমিয়ত সভাপতি জনাব ওবায়দুল্লাহ ফারুকী সাহেব। আপনি কাপড় খুলে ফেলতে চাচ্ছেন? গত 16 বছর আপনি আওয়ামী লীগের কারো কোনো কাপড় খুলতে পেরেছেন? রাস্তায় একটা হুঙ্কার দিয়ে বক্তব্য দিয়েছিলেন। প্রিয় দর্শক, বিশ্লেষকরা অনেকদিন ধরেই বলে আসছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে ভারতের মাটিতে মারা গেছেন। প্রিয় দর্শক, এই বিষয়টাকে নিয়ে নানান আলোচনা এবং সমালোচনাও হয়। অনেকেই বলেন যে তিনি আসলে সত্যি সত্যি মারা গেছেন, আবার অনেকেই বলেন না, তিনি আসলে এখনো বেঁচে আছেন। কিন্তু প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা সেই তথ্যটি জানতে চলেছেন যেটি দেখার পর আপনার পায়ের তলার মাটি সরে যাবে। প্রিয় দর্শক, একজন বিশ্লেষক ইতিমধ্যেই বলেছেন যে তিনি আসলে মারা গেছেন এবং তাকে আসলে ভারতে মমি করে রাখা হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশে যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঙ্গা থাকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যেন মনোবল ভেঙে না যায়, এজন্য আসলে ভারত এই তথ্যটি শেয়ার করছে না। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, আপনারা কি মনে করছেন? শেখ হাসিনা বেঁচে আছে এমনটা কি মনে করছেন, নাকি শেখ হাসিনা মারা গেছে এমনটা মনে করছেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে ভারতে আসলে শেখ হাসিনার কি অবস্থা হয়েছে, তিনি কিভাবে আছেন, তিনি মারা গেছেন কিনা নাকি তিনি বেঁচে আছেন, সবকিছুই জানতে পারবেন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শেখ হাসিনার লাশ মমি করে রাখা হয়েছে, ফরমালিন দিয়ে রাখা হয়েছে যাতে পচা না যায়। বিশ্বাস হচ্ছে না? আজকে মেলাগুলো প্রমাণ নিয়ে আসছি। এই প্রমাণগুলো দেখার পরে যারা আমাকে গালি দিবে বা শেখ হাসিনা বাইসা আছে বলে মনে করবে, তাদের আব্বা শেখ মুজিবর। আমি এক এক করে প্রমাণ দিব, তারপরে এই আওয়ামী লীগকে কিছু প্রশ্ন করব। আসেন আগে এক এক করে প্রমাণ করি যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ, ভারত বা অন্যান্য লোকজন কি করতেছে সেইটা আগে দেখি, তাহলে ক্লিয়ার বুঝে যাবেন। এই যে দেখেন, শেখ হাসিনার কল রেকর্ড এআই দিয়ে তৈরি করা। স্টেট ডিফেন্স কি বাংলাদেশের কোনো সংস্থা, ভারতীয় কোনো মিডিয়া? না, এই স্টেট ডিফেন্স হচ্ছে যুক্তরাষ্ট্রের সংস্থা। সেখান থেকে বলা হয়েছে শেখ হাসিনার ফাঁস হওয়া কল রেকর্ড এআই দিয়ে তৈরি করা। তো এআই দিয়ে তৈরি করতে হবে কেন? শেখ হাসিনা তো চাইলেই মোবাইলে কথা বলতে পারে, কল রেকর্ড করতে পারে, সেটা তো প্রচার করতে পারে। তাহলে এআই দিয়ে কেন তৈরি করতে হলো? কারণ তারা প্রমাণ করার চেষ্টা করতেছে শেখ হাসিনা বাইসা আছে। আরো প্রমাণ দিতেছি, এক এক করে সবগুলো প্রমাণ দিব, তারপরে আওয়ামী লীগকে কিছু প্রশ্ন করব। ধৈর্য ধরেন। রুমার স্ক্যানার 11 জুন 2026 তারা প্রমাণ করছে শেখ হাসিনার সাথে মৃণাল ক্রান্তির ছবি এআই দিয়ে তৈরি করা। মৃণাল ক্রান্তির সাথে শেখ হাসিনার ছবি এআই দিয়ে বানাতে হবে কেন? শেখ হাসিনার সাথে চাইলেই মৃণাল ক্রান্তি দেখা করতে পারে, সেই ছবি প্রচার করতে পারে, কেন করতে পারতেছে না?
কারণ মৃণাল ক্রান্তি শেখ হাসিনার সাথে যদি দেখা করতে যাই তাহলেই প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা মারা গেছে। এই রুমার স্ক্যানার কি সংস্থা জানেন? রুমার স্ক্যানার এটা অনলাইন পোর্টাল। তাদের কাজ হচ্ছে গুজব, কোন ভিডিও এআই দিয়ে তৈরি করা, কোন ভিডিও এআই এর মাধ্যমে বানাইছে, কোন ছবি এআই দিয়ে তৈরি করা, কোন ছবি এআই দিয়ে জেনারেট করা, সেইটা তারা প্রমাণ করে দেয়। তারাই প্রমাণ করে দিছে শেখ হাসিনার সাথে মৃণাল ক্রান্তির যে ছবি সেটা হচ্ছে এআই দিয়ে তৈরি করা। আরো আছে, আরো বলতেছি। 18 এপ্রিল 2026 বাংলায় স্ট্রিম প্রকাশ করেছে শেখ হাসিনার সাথে শেখ রেহানার ছবি এআই দিয়ে জেনারেট করা। কেন এআই দিয়ে জেনারেট করতে হবে? কেন? নিজের বোনের সাথে দেখা করবে, শেখ হাসিনার সাথে শেখ রেহানা দেখা করবে, ছবি তুলবে, ভিডিও করবে, এটা এআই দিয়ে করতে হবে কেন? সরাসরি করতে পারতেছে না কেন? কারণ শেখ হাসিনা বাইসে নাই। বাইসে থাকলে নিজের বোনের সাথে দেখা করে ছবি তুলবে, সেলফি তুলবে, ভিডিও করবে, সেটা করতে পারতো। এটা পারতেছে না। শেখ হাসিনা বাইসে আছে এই প্রমাণ করার জন্য এআই দিয়ে তৈরি করে সেটা প্রচার করতে হচ্ছে। আবার আরেকটা দেখাই, বুম ফ্যাক্ট চেক টিম 16 ফেব্রুয়ারি 2025 তারা প্রকাশ করছে শেখ হাসিনার পুরানো সাক্ষাৎকারের ভিডিও এডিট করা প্রচার করা হচ্ছে। কেন? শেখ হাসিনার পুরাতন সাক্ষাৎকারের ভিডিও এডিট করে প্রচার করতে হবে কেন? শেখ হাসিনা যদি বাইসা থাকে তাহলে সে লাইভে আইসা সরাসরি সাক্ষাৎকার দিবে, সেই সাক্ষাৎকার প্রচার হবে। পুরাতন সাক্ষাৎকার কেন এডিট করে প্রচার করা হচ্ছে? বুঝতে পারছেন? এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা মরে যায় নাই, শেখ হাসিনা বাইসা আছে। আবার দেখেন 18 জুন 2026 রুমার স্ক্যানার প্রমাণ কইরা প্রচার করছে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার সাম্প্রতিক ছবির দাবিতে যে ছবি প্রকাশ করা হচ্ছে সেই ছবি এআই দিয়ে তৈরি করা। তাহলে ভারতীয় গণমাধ্যম শেখ হাসিনার ছবি যে প্রকাশ করবে সেটা এআই দিয়ে কেন জেনারেট করতে হবে? ভারতীয় গণমাধ্যম তো শেখ হাসিনার কাছে গেলেই ছবি তুলতে পারবে, তুলে সেটা প্রচার করবে। এআই দিয়ে সেই ছবি বানাতে হচ্ছে কেন শেখ হাসিনার? শেখ হাসিনা বাইসে থাকলে তো শেখ হাসিনার কাছে যায় ছবি তুলে সেটা প্রচার করবে, সেটা প্রচার করতে পারতেছে না। এরপরেও কি আপনারা মনে করবেন শেখ হাসিনা বাইসে আছে? এরপরেও কি আপনাদের মনের মধ্যে সন্দেহ থাকবে? এরপরেও কি আপনারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন না, অথবা আলহামদুলিল্লাহ পড়বেন না? আপনারা এখন চিন্তা করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন নাকি আলহামদুলিল্লাহ পড়বেন, সেটা পড়েন। এখন আওয়ামী লীগকে কিছু প্রশ্ন করি, অথবা যারা শেখ হাসিনা বাইসে আছে মনে করেন তাদেরকে প্রশ্ন করি। সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার কে? একমাত্র পুত্র, একমাত্র এই পৃথিবীতে। তো সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে আসতে পারে না, বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা আছে, বাংলাদেশের জনগণ তাকে পাইলে 12 অবস্থা করতে পারে, এটা সমস্যা আছে। ভারতে তো তার বিরুদ্ধে কোনো মামলা নাই। সেই সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার সাথে কেন দেখা করতে পারতেছে না? নিজের মায়ের সাথে কেন দেখা করতে পারতেছে না? আমরা এই যে বলতেছি শেখ হাসিনা মারা গেছে, শেখ হাসিনা যে বেঁচে আছে সেই প্রমাণ কেন দিতে পারতেছে না? ভিডিও কলে কথা বলে, লাইভে এসে ভিডিও কলে কথা বলেও তো সেটা প্রচার করা যায়, কেন পারতেছে না? কার সাথে বলবে? সজীব ওয়াজেদ জয়ের মা যদি বেঁচে থাকতো তার সাথে লাইভে কথা বলতো, ভিডিও কলে কথা বলে প্রচার করতো, পারতেছে না। নিজের বোন শেখ রেহানা কেন শেখ হাসিনার সাথে দেখা করতে পারতেছে না? আমাদের ভাগ্নি পুতুল তিনি শেখ হাসিনার সাথে কেন দেখা করতে পারতেছে না? এখন বুঝতে পারছেন কেন পারতেছে না? এই প্রশ্নের উত্তরগুলো আমি আওয়ামী লীগের কাছ থেকে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর শেষ হতে না হতেই চায়না থেকে বড় খবর পেল বাংলাদেশ। চায়না থেকে এবার এমন এক সুখবর এসেছে যা শোনার জন্য কোটি কোটি বাংলাদেশিরা অপেক্ষা করছিলেন। কি সেই সুখবর? এই সুখবরের বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এখানে যা খবর এসেছে ভিউয়ার্স, এই খবর সত্যি অনেক অনেক বেশি ভালো লাগার খবর। এখানে আপনারা যখন হেডলাইনটা শুনবেন তখনই আপনাদের অন্যরকম একটা ভালো লাগা শুরু হয়ে যাবে। এরপর মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। বাংলাদেশে 9.21 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব 11 চীনা কোম্পানির। ওরে বাপ রে, 9.21 বিলিয়ন ডলার, এটা তো ভাই বিশাল অঙ্কের বিনিয়োগ। বাংলা টাকায় যার অঙ্ক দাঁড়ায় প্রায় 1,13,283 কোটি টাকার কাছাকাছি। এত বড় বিনিয়োগ। দেখি সামনে খবরে আরো কি বলতেছে। মূল খবরে বলা হচ্ছে গত 25 জুন চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন খাতের প্রতিনিধিত্বকারী এসব কোম্পানির প্রধান নির্বাহী সিইও শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর এই প্রস্তাব আসে। চীনের 11টি শীর্ষ কোম্পানি বাংলাদেশে মোট 9.21 বিলিয়ন 921 কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। গত 25 জুন চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন খাতের প্রতিনিধিত্বকারী এসব কোম্পানির প্রধান নির্বাহী সিইও শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর এই প্রস্তাব আসে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টিবিএস এর কাছে কোম্পানি ভিত্তিক এই বিনিয়োগের
প্রস্তাবের একটি নথি এসেছে। বিনিয়োগের এই বিশাল অঙ্কের বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন টিবিএসকে বলেন, এই বিনিয়োগ প্রস্তাব তাদের কোম্পানিগুলোর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা এখনো এগুলোর কোনো যাচাই বাছাই করিনি, তাই এই বিনিয়োগ আসার সম্ভাবনা বা নিশ্চয়তা সম্পর্কে আমরা এখনই গ্যারান্টি দিতে পারছি না। উল্লেখ্য, গত 25 জুন বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তবে সরকারের পক্ষ থেকে এখন এই প্রস্তাবগুলো যাচাই বাছাইয়ের প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানা গেছে। ভাই রে ভাই, এইটা তো আমাদের বাংলাদেশের জন্য দারুণ 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 খবর। 9.21 বিলিয়ন ডলার, বাংলা টাকায় যার অঙ্ক দাঁড়ায় 1,13,283 কোটি টাকা। এরকম একটা বড় বিনিয়োগ চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি অনুযায়ী যদি সত্যি সত্যি তারা বাংলাদেশে ইনভেস্ট করে, অর্থাৎ বিনিয়োগ করে, তাহলে বুঝতে পারতেছেন বাংলাদেশের জন্য এটা কত বড় প্লাস পয়েন্ট হতে চলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য চীন থেকে দেশে ফিরেছেন এবং দেশে ফিরেছেন মাত্র 2 দিন হয়েছে। 2 দিন যেতে না যেতেই এত বড় সুখবর, সত্যি আমাদের বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে মন ভালো করে দেওয়ার মতো খবর। খুব ভালো লাগছে খবরটি শুনে। আশা করি এই খবরটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এটা আমাদের বাংলাদেশের জন্য এই মুহূর্তে অনেক বড় প্রয়োজন। বিকজ আমাদের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না, বিদেশি বিনিয়োগ নাই, দেশীয় কর্মসংস্থান খুব একটা হচ্ছে না। এই যখন অবস্থা, তখন চায়না থেকে এত বড় বিনিয়োগ সত্যি আমাদের জন্য, আমাদের অর্থনীতির জন্য, বর্তমান বা বাংলাদেশের পরিস্থিতির জন্য অনেক অনেক বেশি উপকারে আসবে বলেই অন্তত আমার মনে হচ্ছে। এই 5 বছরে জামাতের কাপড় খুঁটটা তুলে ফেলবো। মুরব্বী মসজিদের টাইলসে নিজের কপাল ঘষতে ঘষতে কপালে দাগ বানিয়ে ফেলেছে। এক পা কবরে চলে গেছে, এই বয়সে এসেও তবু লুচ্চামিটা ছাড়তে পারলো না। এই বয়সে এসেও সে আরেকজনের লুঙ্গি খুলতে চায়। আপনারা জামাতের লুঙ্গি খুলতে চান, বাংলাদেশে বহু সরকার আইলো গেল, সবাই জামাতের লুঙ্গি খুলতে চাইছে, একজনও জামাতের লুঙ্গি খুলতে পারে নাই। আপনারা জামাতের লুঙ্গি খুলতে চান, অথচ আপনাদের দলের একজন কর্মী হাফেজ সৈয়দ নাইম আহমেদ, যাকে ফাঁসির রায় দিয়েছে বিনা অপরাধে, তার জেলের তালাটা খুলে তাকে বের করে নিয়ে আসতে পারেন না, অথচ আপনারা জামাতের লুঙ্গি খুলতে চান। আপনারাই একজন আলেম আরেকজন আলেমের পিছনে এমন ভাবে লাগেন, তাদের লুঙ্গি এমন ভাবে টেনে খুলতে চান, যেটা ইহুদি খ্রিস্টান ভিন্ন ধর্মীরাও মুসলমানদের লুঙ্গি এমন ভাবে টেনে খুলতে চায় না। আপনারা জামাতের কাপড় খুলতে চান, অন্যদিকে ভারতে আপনাদেরই মুসলিম ভাইদের কাপড় খুলে নিচ্ছে উগ্রবাদী হিন্দুরা। আপনাদের কোনো কর্মসূচি নাই। জানিয়ে রাখা ভালো, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, 1947 সালে যখন এই ভারতীয় উপমহাদেশ ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়ে যায়, যখন ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, তখন একটা মুসলিম গোষ্ঠী সে ভারত বিভক্তের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর সেটা হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ, যেটা বাংলাদেশে বর্তমানে জমিয়তে উলামায়ে বাংলাদেশ। তারাই তখন ভারত বিভক্তের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এবং তখন যারা ভারতে থেকে গিয়েছিল তাদের লুঙ্গি আজকে খুলিয়ে দিচ্ছে ভারতের উগ্রবাদী হিন্দুরা। একটাবার শুধু চিন্তা করেন, অথচ তারা বাংলাদেশে বসে জামায়াতের লুঙ্গি খুলতে চায়। তারা বাংলাদেশে বসে জামায়াতের লুঙ্গি খুলতে চায়, অথচ তাদেরই একজন কর্মী হাফেজ সৈয়দ নাইম আহমেদ তার জেলের তালা খুলে তাকে বের করে নিয়ে আসতে পারে না। এবং তাদের বক্তব্য হচ্ছে এই সরকার থেকে তারা কি পেলো বা না পেলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তারা জামায়াত নামক একটা সাইক্লোনকে থামিয়েছে। অথচ যেই সরকারের সাথে বা যেই দলের সাথে তারা জোট করেছে, সেই সরকারের এমপি মন্ত্রীরা একই মামলা থেকে খালাস পেয়ে যায়, যেই মামলায় তাদের একজন কর্মী হাফেজ সৈয়দ নাইম আহমেদের ফাঁসির রায় হয়ে যায়। তাদের সাথে তারা জোট করেছে, এবং তারা কি পেয়েছে না পেয়েছে, অর্থাৎ তাদের সৈয়দ হাফেজ নাইম আহমেদের ফাঁসি হয়ে যাক, সেটা তাদের কাছে কোনো বিষয় নয়। তাদের কাছে বড় বিষয় হচ্ছে তারা জামায়াত নামক সাইক্লোনকে থামিয়েছে, এবং তারা জামায়াতের লুঙ্গি এখন খুলতে চায়। এবং তাদের ভাষ্যমতে জামায়াত হচ্ছে সকল বিভ্রান্তি কিংবা ইহুদি নাসারাও যদি মুসলমানদের থাকে, তাদের গডফাদার হচ্ছে জামাত, সমস্ত বাতিলের সাপ্লায়ার হচ্ছে জামাত। এটা হচ্ছে তাদের বক্তব্য। তো আপনারা যে হকের ডিলারশিপ নিয়ে বসে আছেন, আপনাদের কওমি অঙ্গনের হাজারো হাজারো আলেম জামায়াতে যোগ দিচ্ছে কেন? জামায়াতের সম্পৃক্ততা, জামায়াতের জনসমর্থন দিন দিন বাড়ছে কেন? অথচ জামায়াত বাতিলের গডফাদার, জামায়াত বাতিলের সাপ্লায়ার, জামায়াত ইহুদি নাসারাদের একটা পেইড প্রতিষ্ঠান। অথচ আপনারা হকের ডিলারশিপ নিয়ে বসে আছেন, কিন্তু আপনাদের দলের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনাদের দলের লোকজনই এখন উল্টো জামায়াতে যোগদান করছে। আপনারা যে হকের দাবিদার, হকের ডিলারশিপ নিয়ে বসে আছেন, আপনাদের দলের লোকজন কমছে কেন দিন দিন? আপনারা সেইভাবে প্রচার করুন এবং প্রমাণ করুন যে আপনারাই হকের ডিলারশিপের অন্তর্ভুক্ত, আপনারাই হকের ডিলারশিপের দাবিদার, তাহলে আমরা আপনাদের দলে যোগ দেব। কিন্তু আপনারা এই যে একজন আলেম আরেকজন আলেমের পিছনে লেগেছেন, একজন আলেম আরেকজন আলেমের লুঙ্গি খুলে দেখতে চাচ্ছেন, এইটার কারণেই বাংলাদেশে আজকে আপনাদের এই অবস্থা, এইটার কারণে ভারতের মুসলমানদের আজকে এই অবস্থা, এবং এইটার কারণেই পৃথিবীতে সারা পৃথিবীর মুসলমানদের আজকে এই অবস্থা।
ভারতের অযোধ্যার রাম মন্দিরে ভগবানের তহবিলে টাকা লুটের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। উন্নয়ন প্রকল্পের 1400 কোটি রুপি ও সোনা রূপা গায়েবের এই ঘটনায় ক্ষুব্ধ খোদ হিন্দুত্ববাদী শিবিরের শীর্ষ নেতারাই। কিন্তু দলের ভেতর থেকে যখন চুরির এমন বিস্ফোরক দাবি, তখন এই মহা দুর্নীতি নিয়ে মুখে কুলুপ এঁটে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। অযোধ্যায় রাম মন্দিরকে ঘিরে এবার সামনে এসেছে বড় ধরনের দুর্নীতির অভিযোগ। বলা হচ্ছে ভক্তদের দেয়া দান, মূল্যবান অলংকার এবং মন্দির সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় 1400 কোটি রুপির অনিয়ম হয়েছে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী নেতারা। দেশটির বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে ভক্তদের দেয়া সোনা, রূপা ও হীরার গয়না সরিয়ে সেখানে নকল সামগ্রী রাখা হয়েছে। এছাড়া ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে তাদের দেয়া রূপোর ইটেরও কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে জাল চেকের মাধ্যমে মন্দিরের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনেরও অভিযোগ সামনে এসেছে। অভিযোগ রয়েছে রামপথ ও ভক্তিপথ সৌন্দর্যায়নের জন্য স্থাপন করা প্রায় 3800টি বিশেষ লাইট ও প্রজেক্টর উধাও হয়ে গেছে। এ ঘটনায় তদন্ত শুরু হলেও বিরোধীদের অভিযোগ দীর্ঘ সময় কোনো এফআইআর না হওয়ায় প্রমাণ নষ্ট করার সুযোগ তৈরি হয়েছে। এ কারণে তদন্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। সবচেয়ে বেশি আলোচনা এসেছে বিজেপির ভেতর থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে। রাম মন্দির আন্দোলনের প্রবীণ নেতা বিনয় কাটিয়ারি ট্রাস্টিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন তারা সবাই চোর। একইভাবে সিনিয়র বিজেপি নেতা রজনীশ সিংও ট্রাস্ট পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন। অপরদিকে সাবেক বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং দাবি করেন তিনি আগে থেকেই সব অনিয়মের কথা জানতেন, তবে দলের শীর্ষ নেতৃত্বের কারণে প্রকাশ্যে কিছু বলেননি। এদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন সরকার প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। তার দাবি পুলিশ যদি চোর ধরতে ব্যর্থ হয় তাহলে বিরোধীরাই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাম মন্দিরকে কেন্দ্র করে ওঠা এই দুর্নীতির অভিযোগ আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। তবে সব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিংবা রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তদন্তের অগ্রগতি এবং সরকারি অবস্থানের দিকেই এখন নজর রয়েছে দেশটির রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।